হেডিং করো অল্টারনেটিভ অপটিমাল সলিউশন অর ইনফাইনাইটলি ম্যানি সলিউশন। হেডিং করলে লেখো alternative optimal solution or infinitely many solution। alternative optimal solution or infinitely many solution। লেখো consider a linear programming problem। লেখো এইভাবে লেখো consider a maximization problem। লেখো we consider a maximization problem। আমি যা কিছু করাচ্ছি কিন্তু ম্যাক্সিমাইজেশন প্রবলেমের উপরে, আর মিনিমাইজেশন প্রবলেম থাকলে সেটাকে আমরা ম্যাক্সিমাইজেশন প্রবলেমে কনভার্ট করে অঙ্কগুলো করা যায়। লেখো ওই কনসিডার এ ম্যাক্সিমাইজেশন প্রবলেম, ফুল স্টপ দিয়ে দাও। লেখো হিয়ার উই কনসিডার এ ম্যাক্সিমাইজেশন প্রবলেম, এরকম কিছু লেখো। লেখো ফুল স্টপ দিয়ে লেখো ইফ এট দ্য অপটিমাল স্টেজ। লেখো ইফ এট দ্য অপটিমাল স্টেজ। কি বলছো বলো? কনসিডার লেখো উই কনসিডার এ, হ্যাঁ উই কনসিডার এ ম্যাক্সিমাইজেশন প্রবলেম, ফুল স্টপ দিয়ে দাও। ওই কনসিডার এ ম্যাক্সিমাইজেশন প্রবলেম, ফুল স্টপ দিয়ে দাও। এরপর লেখো ইফ এট দ্য অপটিমাল স্টেজ অফ দ্য সিমপ্লেক্স অ্যালগোরিদম, if at the optimal stage of the simplex algorithm zj minus cz equal to 0 for some non-basic variable ai, for some non-basic variable না ভেক্টর লেখো, for some non-basic vector ai with yij greater than 0 for at least one I, then there are more than one optimal solution, then there are more than one optimal solution। ব্যাপারটা কি, এইটার কনসেপ্টটা, এই স্টেটমেন্টটা কি বলতে চেয়েছে পার্টিকুলার আমি একটা অঙ্ক নিয়ে বোঝাবো, সেটা ধরতে তাহলে আমি ম্যাচিং করে দেবো এই আই কোনটা ওয়াই আই যে কোনটা এগুলো। তার আগে এইটুকু বলে রাখা ভালো, এই মোর দ্যান ওয়ান অপটিমাল সলিউশন বা অল্টারনেটিভ অপটিমাল সলিউশন বা ইনফাইনাইটলি সলিউশন, এগুলো কি ব্যাপারটা? এগুলো ব্যাপারটা হচ্ছে, ধরো কোনো একটা প্রবলেম আছে ম্যাক্স জেড ইকুয়াল টু সাপোজ 2x1 প্লাস 3x2 মাইনাস x3 এটা আছে, আর এদিকে ধরো সাবজেক্ট 2 তে কিছু না কিছু ভ্যালু আছে। এখন দেখা গেল তুমি একটা x1 বের করেছো, x2 বের করেছো, x3 বের করেছো। যে x1 x2 x3 বের করেছো ম্যাক্স যেটা বসিয়ে তোমার সাপোজ 360 অ্যান্সার আসছে সাপোজ। এখন অল্টারনেটিভ অপটিমাল সলিউশনের ব্যাপার হচ্ছে, কেউ একজন x1 ইকুয়াল টু আলাদা কোনো ভ্যালু পেয়েছে, সাপোজ ও পেলো 5 10 আর ধরো 3, সাপোজ কথাই বলছি, আর ও পেলো হচ্ছে ধরো 3, x2 ইকুয়াল টু সাপোজ 9 আর x3 ইকুয়াল টু ধরো 14, সাপোজ আমি নিচ্ছি। এখন দেখো এইগুলো আলাদা বাট জেড ফাংশনটা সমান হয়ে যাবে, মানে এই x1 ইকুয়াল টু 5 x2 ইকুয়াল টু 10 x2 ইকুয়াল টু 3 এর জন্য ম্যাক্স জেড যা দেবে, আর যদি x1 ইকুয়াল টু 3 x2 ইকুয়াল টু 9 x3 ইকুয়াল টু 14 এগুলোর জন্য ম্যাক্স জেড যদি সমান দেয়, মানে সাপোজ 360 দেয়, তাহলে বলবে এই এলপিপির মোর দ্যান ওয়ান অপটিমাল সলিউশন আছে। মানে x1 x2 x3 ডিফারেন্স কম্বিনেশন থাকবে বাট জেড ভ্যালুটা একই থাকবে। এরকম কোনো সিচুয়েশন এলে এটাকে বলছি হচ্ছে মোর দ্যান অপটিমাল সলিউশন। তো মোর দ্যান অপটিমাল সলিউশন হওয়ার একটা ক্রাইটেরিয়া আছে, যেটা আমি এখন লেখালাম, এটা নিয়ে আমি ডিটেলস বুঝিয়ে দেবো, একটা অঙ্কর সঙ্গে প্যারালালি আমি ম্যাচিং করাবো, না হলে ধরতে পারবে না কি এখানে আই কোনটা ওয়াই আই যে কোনটা কিছু বলা যাবে না। আপাতত একটা অঙ্ক নিয়ে নাও এটার,
তাহলে আমি ধরতে পেরে যাব। আগের দিন একটা আনবাউন্ডেড অঙ্ক করিয়েছি, আজকে হচ্ছে কি মোর দেন ওয়ান অপটিমাল সলিউশনের একটা সাম করাবো। লেখো 2013তে এসেছিল। লেখো লেখো ইউজিং সিমপ্লেক্স অ্যালগোরিদম। কোশ্চেন লেখো ইউজিং সিমপ্লেক্স অ্যালগোরিদম লেখো using simplest algorithm so that the following LPP has more than one optimal solution. লেখো using simplex algorithm so that the following LPP has more than optimal solution. more than one optimal solution বলতে পারো। LPP টা দিয়েছে তোমার max z equal to 3x1 plus 9x2। সিমপ্লেক্স অ্যালগরিদম করতে বলছে কিন্তু সাবজেক্ট টু, অতএব গ্রাফিক্যালি করে দেবে না। 2x1 প্লাস 2013তে এসেছিল 2x1 প্লাস 3x2 ছোট অঙ্ক 6, আর এটা আছে 2x1 প্লাস 6x2 লেসার ইকুয়াল টু এও 6 দেওয়া আছে, আর x1 x2 ওই গ্রেটার অর ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে। দেখো ম্যাক্স জেড আর লেস আমি যা কিন্তু শেখাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্স জেড আর ম্যাক্সিমাইজেশন প্রবলেম, সঙ্গে সব লেস অর ইকুয়াল টু টাইপ, কিন্তু মানে আমি এখনো কোনো ওই সার প্লাস বলো বা আর্টিফিশিয়াল বলো এইসব ভ্যারিয়েবলগুলো আমি আনিনি, এগুলো একটু পরে আনবো, আজকেই আনবো একটু পরে। যা প্রবলেম করাচ্ছি সেটা কিন্তু স্ল্যাগ ভ্যারিয়েবলের উপরে, আর সব লেস অর ইকুয়াল টু থাকবে। যা প্রবলেম করালাম এত গতকাল বলো বা এখন যা করাচ্ছি সব লেস অর ইকুয়াল টু টাইপ। আর এখানে ম্যাক্স জেড, এখানে ম্যাক্স জেড প্রবলেম থাকলে কিন্তু জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0 চেক করতে হয়। যদি এটা মিনিমাইজেশন প্রবলেম থাকে তখন মাইনাস দিয়ে গুণ করে ম্যাক্সিমাইজেশন প্রবলেম নেওয়া হয়। সেটা আমি একটা প্রবলেম হাতে হাতে করিয়ে দেবো, যে সাপোজ কোনো একটা প্রবলেম মিনিমাইজেশন প্রবলেম আছে, তো তাকে আমি ম্যাক্সিমাইজেশন প্রবলেমে কি করে কনভার্ট করবো। সাপোজ এটা মিন জেড আছে, তাহলে ম্যাক্স অফ জেস্টার হয়ে যাবে -3x1 মাইনাস কত 9x2। মানে এটুকু বলার কথা, যেটুকু ক্যালকুলেশন করছো সেগুলো হচ্ছে ম্যাক্সিমাইজেশনের প্রবলেমের উপরই ক্যালকুলেশনটুকু করে ফেলছো। তাহলে কি মিনিমাইজেশন প্রবলেমের উপর ক্যালকুলেশনটুকু হবে না? হ্যাঁ হবে। সেক্ষেত্রে কন্ডিশন হয়ে যায় জেড জে মাইনাস সি জে লেস অর ইকুয়াল টু 0 চেক করতে হয়। তো যাই হোক, আপাতত আমি ম্যাক্সিমাইজেশন প্রবলেম দিয়ে সবগুলো করাচ্ছি। আচ্ছা, এবার আমাকে টেবিলটা বানাতে হবে। বলো কটা কি স্ল্যাগ লাগবে? দুটো স্ল্যাগ লাগবে। লেখো ইন্ট্রোডিউসিং টু স্ল্যাগ ভ্যারিয়েবল। লেখো ইন্ট্রোডিউসিং টু স্ল্যাগ ভ্যারিয়েবল। কি কি দুটো স্ল্যাগ ভ্যারিয়েবল লাগবে? x3 and x4। introducing two slack variable x3 and x4। লেখো and putting the given problem in standard form as and putting the given problem in standard form as putting the given problem in standard form as বলে আমরা যা লিখি ম্যাক্স জেড তো এটাই থাকবে 3x1 প্লাস 9x2 প্লাস 0 অফ x3 প্লাস কত 0 অফ x4, আর এটা দাঁড়াবে সাবজেক্ট টু 2x1 প্লাস 3x2 প্লাস কত থাকবে জানো x3 প্লাস 0 অফ x4 ইকুয়াল টু 6, আর এদিকে থাকবে হচ্ছে 2x1 প্লাস 6x2 প্লাস 0 অফ x3 প্লাস কত x4 ইকুয়াল টু কত 6, আর ওদিকে হচ্ছে x1 x2 x3 x4 গ্রেটার অর ইকুয়াল টু 0 করে দাও। লেখো আচ্ছা কোনটা বেসিক ভ্যারিয়েবল আর কোনটা নন বেসিক ভ্যারিয়েবল করি আমরা? বেসিক ভ্যারিয়েবল গুলো কোনগুলো? সারপ্লাস স্ল্যাগ ভ্যারিয়েবল গুলো, আর হচ্ছে নন বেসিক হচ্ছে তোমার ওই যেগুলো গিভেন ভ্যারিয়েবল। লেখো লেখো হেয়ার একটু ইনিশিয়াল বেসিক ফিচার সলিউশন লিখে ফেলো সোজা ভাবে। ইনিশিয়াল বেসিক সলিউশন হচ্ছে x1 x2 কে আমরা মনে মনে 0 করব, তাহলে x3 সমান 6 আর x4 সমান কত 6। দেখো হেয়ার 0, 0, 6, 6 is the initial basic feasible solution। লেখো is the initial basic feasible solution, ফুল স্টপ দিয়ে দাও।
here 0066 is the initial basic feasible solution. প্যারা চেঞ্জ করে লিখলেও লিখতে পারো। আচ্ছা here x3 and x4 is the basic variable, লেখো here, খুব ইচ্ছা লিখতে না লিখলেও চলে, লেখো here x3 আর x4 is the basic variable, x3 x4 is the basic variable and x1 x2 is the non basic variable. ব্যাস এবার টেবিলটুকু শুরু করে ফেলো যেভাবে আমরা টেবিল বানাই। আমি দেখাতে চাইছি মোর দ্যান ওয়ান অপটিমাল সলিউশন থাকবে, কি করে সেটাও বলবো আমি। দেখো আচ্ছা যেটা দাঁড়াচ্ছে তাহলে আমাকে বলো, টেবিলটা বানাও দেখি। সিবি একটা থাকে, বি একটা থাকে, এক্স বি একটা থাকে, সিজে একটা থাকে, আর এখানে থাকে বি ভেক্টর নাম দাও, সিবি গুলোতে ভেক্টর থাকবে তাই তো, সিজেও ভেক্টর ফর্ম, এক্স বিটাও ভেক্টর ফর্ম। ভ্যালুগুলো এবার বসাও, a1 a2 a3, এবার ভ্যালুগুলো আস্তে আস্তে বসাও, কি হবে বলো। সিজেটে বলেছিলাম কি, এই ম্যাক্স বলো, এক্স বিটা ভেক্টর নয়, এক্স বিটাকে দেখতে তো হচ্ছে তোমার এখানে x3 x4 মতো থাকবে, ভেক্টর নয়, একটা কোনো যদি সিঙ্গেল কম্পোনেন্ট হয় বলো। ওগুলো তো সব ভেক্টর ফর্মে লিখি, এক্স বি ইকুয়াল টু এইরকম ফর্মে আমরা লিখি না, x1 আবার ওদিকে কত x1 নয়, এটা মনে হয় x3 আর x4 থাকবে, দুটো দুটো কম্পোনেন্ট। যদি কোনো ভ্যালু সাপোজ 2 পেলে, এটা ভেক্টর নয়, এটা রিয়েল নাম্বার, বাট যদি কোনো ম্যাট্রিক্স ফর্ম পাও সেগুলোকে আমরা ভেক্টর আকারে লিখি, এগুলোকে জাস্ট বাদ দেওয়া হয়। ভেক্টর বলো বা যাই বলো ম্যাট্রিক্স ফর্ম আকারে থাকে, মানে পেয়ার পেয়ার কম্পোনেন্ট নিয়ে তৈরি। সিবি যদি হতে পারে তাহলে এক্সবি হবে না। আচ্ছা ভ্যালুগুলো বসাও, ভ্যালুগুলো দিয়ে আমাকে টেবিলটা বানিয়ে দেখাও। টেবিলটা বানিয়ে বলো ভ্যালুগুলো কি থাকবে। আচ্ছা সিজে বলেছি যে ম্যাক্স জেড এর কোএফিসিয়েন্ট গুলো 3 9 0 0। সিবিটাকে কি বলেছিলাম, সিবিটাকে বলেছিলাম যে এই ম্যাক্স জেটে যেসব বেসিক ভ্যারিয়েবল গুলো থাকবে তাদের কোএফিসিয়েন্ট, বেসিক ভ্যারিয়েবল ধরেছি x3 x4, তাদের কোএফিসিয়েন্ট 0 0, তার মানে সিবি থাকবে 0 0। বিটাকে কি বলেছিলাম, b3 হচ্ছে বেসিক ভেক্টর গুলো মনে হচ্ছিল, তার মানে এখানে a3 থাকবে a4 থাকবে। xb কি গুলো ছিল, xb গুলো ছিল মনে হয় বেসিক ভ্যারিয়েবল ছিল, x3 আর x4, বাট এগুলো কিন্তু ভ্যালু যে কোনো একটা, অতএব এগুলোতে বাদ থাকবে না, a3 তে বাদ থাকবে। a3 টা দেখতে কি রকম, a3 টা দেখতে কিন্তু হচ্ছে 1 0, তার জন্য বাদ দিয়েছি। x3 তো খালি একটা ভ্যালু, পার্টিকুলার ভ্যালু, তো তার জন্য এগুলোতে বাদ থাকবে না। বি ভেক্টর ওদিকে কত থাকে জানো, এর যে সলিউশন গুলো x3 সমান 6, এগুলো আগের দিন শিখিয়েছি আমি, a1 a2 a3 a4 2 3 1 0, আর এদিকে থাকবে 2 6 0 1। সব অঙ্কতে দেখবে এই যে বেসিক ভেক্টর গুলোর করসপন্ডিং যে ম্যাট্রিক্স টুকু, এগুলো কিন্তু বেসিক ভেক্টর a3 আর a4, তো এগুলোর করসপন্ডিং যে ম্যাট্রিক্স সেটা সবসময় আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসে, এই যে দেখো 1 0 0 1। যাই হোক, এবার আমাকে ক্যালকুলেট করতে হবে zj মাইনাস cj। বলো ঝটপট ভ্যালুগুলো বলো, মাইনাস কত
-3 -9 0 0 0 0। আচ্ছা মোস্ট নেগেটিভ ভ্যালু কোনটা? মোস্ট নেগেটিভ ভ্যালু -9। তার মানে বুঝতেই পারছো এইদিকে আপওয়ার্ড ডিরেকশন দেই, মানে এই যে ভেক্টরটা এ টুটা কি হয়ে যাবে, এন্টারিং ভেক্টর হয়ে যাবে নেক্সট কলমে, কোথাও না কোথাও ঢুকবে। এখন ডিপার্টিং ভেক্টর চুজ করতে হবে। ডিপার্টিং ভেক্টর চুজ করার জন্য বলেছিলাম, বা এইটা হচ্ছে কি কলম, কিন্তু কি রো খুঁজতে হয়। কি রো খোঁজার জন্য বলেছিলাম 6 কে 3 দিয়ে ভাগ করবে, 6 কে 6 দিয়ে ভাগ করবে, এদের মধ্যে যেটা থেকে মিনিমাম টুকু আসবে। দেখো 6 কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 6/3 2, আর এটা 6/6 কত 1। মিনিমাম কোনটা থেকে পাচ্ছ? মিনিমাম কিন্তু এইটাকে এটা দিয়ে ভাগ করতে এটা পেয়েছো, তার মানে এই যে এটা এই 6টা হচ্ছে কি এলিমেন্ট। তো এটা কি এলিমেন্ট হয়ে যাওয়ার জন্য এটাকে আমরা ডিপার্টিং ভেক্টর বলবো। চাইলে তুমি এখানে ডিপার্টিং কি রো একটু বলে দাও। এটা কি রো হয়ে যাবে, আগের দিন শিখেছিলাম কি রো কি কলম কি করে বের করতে হয়। আর এটা হচ্ছে কি কলম হয়ে যাবে। কি কলম অলওয়েজ মোস্ট নেগেটিভের করসপন্ডিং যে কলমটা আছে এটা কি কলম। আর কি রো করার জন্য জাস্ট বি কে এই কি কলমের করসপন্ডিং এলিমেন্ট গুলো দিয়ে ডিভাইড করবে। 6/3 2, 6/6 কত 1। মিনিমাম কোনটার জন্য এসছে? মিনিমাম কিন্তু এটার করসপন্ডিং এসছে, তাহলে এটা হয়ে যাবে কি রো। এবার কি রোর করসপন্ডিং যে ভেক্টরটা আছে A4, তাহলে A4টা হয়ে যাবে ডিপার্টিং ভেক্টর, আর A3টা হয়ে যাবে কি, A2টা হয়ে যাবে এন্টারিং ভেক্টর, মানে নেক্সট কলমে যখন আমরা এগোবো। তো আলটিমেট নেক্সট কলমে এসো। নেক্সট কলমে যেতে গেলে আবার সেই একই রকম তোমাকে কায়দা করতে হবে। আচ্ছা নেক্সট কলমে যাওয়ার আগে সবসময় মাথায় রাখবে যে এন্টারিং ভেক্টর কোনটা, ডিপার্টিং ভেক্টর কোনটা। অলওয়েজ কি রোর করসপন্ডিং ভেক্টরটাকে আমরা ডিপার্টিং ভেক্টর বলি, আর কি কলমের করসপন্ডিং ভেক্টরটাকে আমরা বলি হচ্ছে এন্টারিং ভেক্টর। নেক্সট কলমে ডিপার্টিং ভেক্টরটাকে হাঁটাবো, মানে A4টাকে হাঁটাবো, হাঁটিয়ে এই জায়গাতে কোন ভেক্টরটাকে আনবো, A2 ভেক্টরটাকে আনবো। আবার বলি কি রোর করসপন্ডিং যে ভেক্টরটা আছে A4, এটাকে আমরা ডিপার্টিং ভেক্টর বলবো, মানে নেক্সট টেবিল A4 এর জায়গা আর A4 থাকবে না, কি আসবে এই কি কলমের করসপন্ডিং যে ভেক্টর ছিল A2টা এন্টারিং ভেক্টর, তার মানে ঠিক এই জায়গাতে A2 ভেক্টর দাও, আর এটা ফিক্সড থাকবে। এবার এগুলো সেই করসপন্ডিং চেঞ্জ হয়ে যাবে, এটা x3 হয়ে যাবে, এটা x4 হয়ে যাবে। এই জায়গাতে কত হবে, A3 জায়গাতে যা আছে তাই থাকবে, আর A2 জায়গাতে কত হবে বলেছিলাম বলো, A2 জায়গাতে কত হয়ে যাবে, 9 আসবে, তাই তো। এই যে A2 এর করসপন্ডিং যে এলিমেন্ট ছিল এই জায়গাতে 9 আসবে। এবার আমাকে এইগুলো একটু ক্যালকুলেট করে বলো আস্তে আস্তে কি হবে, বলো কিভাবে করেছিলাম যারা আগে। হ্যাঁ দেখো ফার্স্ট হচ্ছে এইটা পাবো, যেটা কি রো ছিল প্রথম টেবিলে, যেটা কি রো ছিল তার করসপন্ডিং, মানে এখানে ফার্স্ট টেবিলে যে কি রো যেটা পেয়েছিলে সেকেন্ড টেবিলে, হ্যাঁ এইটা না, এটা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই x2। আচ্ছা এইটা প্রথম পাবো, এখানে যেটা কি রো যেটা ছিল মানে ফার্স্ট টেবিলে সেকেন্ড রো যেটা ছিল সেকেন্ড টেবিলে সেকেন্ড রো প্রথম পাবো। কি করে, জাস্ট সিম্পল এই এলিমেন্ট গুলোকে করসপন্ডিং 6 দিয়ে ভাগ করে দাও। 6/6 কত 1, 2/6 কত থাকবে বলো 1/3, 6/6 1, এটা কত থাকবে 0, আর এটা 1/6। এখন এটা কি করে পাবো, এটার জন্য কি রুল শিখিয়েছিলাম এই বইতে একটা ভালো লেখা আছে, সেটা এইভাবে করেছে, মানে অ্যাকচুয়ালি তুমি চাইলে না এই নোটেশনটুকু লিখতে পারো তাহলে মনে থাকবে। R2 ড্যাশ মানে নতুন টেবিলে সেকেন্ড টেবিলের নতুন R2 মানে হচ্ছে সেকেন্ড টেবিলের সেকেন্ড রো, এটা সমান R2 সমান এই 1/6 অফ R2। এই R2 মানে হচ্ছে ফার্স্ট টেবিলের R2, এইটা করে কিন্তু এটা পেয়েছো। আর এটার জন্য এই নোটেশনটা লিখলে খুব সুন্দরভাবে বোঝা যায়, R1 ড্যাশ সমান R1 মাইনাস 3 অফ R2 ড্যাশ, R2 ড্যাশ, হ্যাঁ R2 ড্যাশ, তাই তো। ড্যাশ গুলো হচ্ছে নতুন টেবিলে আর এগুলো হচ্ছে প্রথম টেবিলে। দেখো তো এইটা নিলেই কিন্তু, মানে আমি যেটা বলেছিলাম সেটা ওটাই ছিল, ওটাকে একটু নোটেশন দিয়ে লিখেছে। দেখো R1 মানে 6 ফার্স্ট এখানে, তাহলে এটা থাকবে 6 মাইনাস, আমি সবসময় এটা দিয়ে মাল্টিপ্লিকেশন করতে বলেছিলাম, 3 ইন্টু R2 করসপন্ডিং এখানে কত আছে, এই করসপন্ডিং কত আছে R2 কত 1, 6 মাইনাস 3 কত
3 দেখো তাই দিয়েছে। এই নোটেশনটা নিলে খুব সুবিধা হবে তোমার একটু, আর নাহলে আমি যেটা বলেছিলাম সেটা এই নোটেশনটাইকেই বলেছিলাম আগে থেকে। আচ্ছা এখানে কত হবে, এখানে দেখো তাহলে r1 ড্যাশ করসপন্ডিং কত আছে 2, 2 মাইনাস 3 তো অলওয়েজ মাল্টিপ্লিকেশন থাকে 1, বলো কি বলছো বলো 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 1 বলো, পয়েন্টগুলো বলো, পরেরগুলো বলো আমাকে ঝটপট, কে বলবে বলো। 0, 0 মাইনাস হাফ, ব্যাস। আগের দিন আমি এটাই বলেছিলাম, এখানে এইটা একটু লিখে নেবে, তাহলে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে, তাই তো করলাম। সবসময় ড্যাশ গুলো হচ্ছে সেকেন্ড টেবিলের মানে পরের টেবিলের, আর r1 গুলো হচ্ছে তার আগের টেবিলের। যাই হোক, এবার জেড জে মাইনাস সি জে বলো তো, সব কটা 0, তাই কি? না পরেরটা তো আমি 3/2 দেখছি। জিরো জিরো জিরো, এইটা কত দেখো তো, এটা কত 3/2। আচ্ছা আলটিমেট আমাদের কিন্তু জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু সব 0 চলে এসেছে, সো দ্য অপটিমাল সলিউশন হ্যাজ বিন রিচড। তো প্রশ্ন হচ্ছে এখন যে এগুলো মোর দেন অপটিমাল সলিউশন কি করে আছে সেটা কি করে বলবো। ঠিক আছে, কনক্লুশন টুকু টানো, লেখো হেয়ার জেড জে মাইনাস সি জে লেখো হেয়ার জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0, জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0 ফর জে ইকুয়াল টু 4টে আছে 1 2 3 4, লেখো অ্যান্ড অলসো, বইতে যা ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজটা লেখো, আমি ওটার সঙ্গে কম্পেয়ার করবো, যদি কাটছাট করতে হয় কাটছাট করে দেবো। লেখো অ্যান্ড অলসো লেখা আছে, অলসো দ্য নেট ইভ্যালুয়েশন, অলসো দ্য নেট এনইটি নেট ইভ্যালুয়েশন for one non-basic variable x1, for one non-basic এই ল্যাঙ্গুয়েজটা না লিখে লেখো যা লেখা আছে, দেখি কি লেখা আছে, নন বেসিক ভ্যারিয়েবল x1 ইজ 0, ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক আছে কিনা চেক করে দিচ্ছি, 0 সো দা এলপিপি হ্যাজ বলেছি। আচ্ছা দাঁড়াও, আমরা যে প্রপার্টিটা শিখেছিলাম সেই মতো একটু টানি কনক্লুশনটা, যে আমি ফার্স্ট যে নোটটা লেখালাম ওখানে কি বলেছিল দেখো তো, ওইটা মতো আনো। বলেছে ইফ অ্যাট দ্য অপটিমাল স্টেজ, আমি আসছি এবার আমাদের যেটা ছিল, ইফ অ্যাট দ্য অপটিমাল স্টেজ মানে যেই জায়গাতে জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0 চলে আসবে, ওই স্টেজটাকে বললে অপটিমাল স্টেজ। এটা কিন্তু অপটিমাল স্টেজ নয়, এই টেবিলটা কিন্তু অপটিমাল স্টেজ নয়, অপটিমাল স্টেজ হচ্ছে এই টেবিলটা অপটিমাল স্টেজ দেবে, এই যে লাস্ট টেবিলটা। কেন? কারণ এখানে জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0। কি বলছে দেখো, ইফ দ্য অপটিমাল স্টেজ অফ দ্য সিম্পলেস্ট অ্যালগরিদম জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0 ফর সাম নন বেসিক ভেক্টর এ আই। আচ্ছা আমাদের বেসিক ভেক্টর কোনগুলো ছিল? বেসিক ভেক্টর ইনিট ধরা ছিল a1 ধরা ছিল, আর কত a2 ধরা ছিল। বেসিক ভেক্টর না, বেসিক ভেক্টর কোনগুলো ধরা ছিল বলতো, a3 আর a4 হচ্ছে বেসিক ভেক্টর ছিল, যেহেতু a3 আর a4 টা বেসিক ভেক্টর ধরা ছিল। তো জেড জে মাইনাস সি জে ফর সাম নন বেসিক ভেক্টর এ আই, আচ্ছা হ্যাঁ নিশ্চয়ই আমাদের জেড জে মাইনাস সি জে কিন্তু ইকুয়াল টু 0 চলে এসছে ফর সাম নন বেসিক ভেক্টর। আমি দেখতে পাচ্ছি a3 বেসিক ভেক্টরের জন্য কিন্তু জেড জে মাইনাস সি জে এটা কিন্তু 0, মানে এই পজিশনটা 0, এর করসপন্ডিং নন বেসিক ভেক্টর কি আছে, a3 আছে। ওরা বলেছে উইথ ওয়াই আই জে গ্রেটার দেন 0 ফর অ্যাট লিস্ট 1 আই। আচ্ছা ব্যাপারটা কি বলতে চেয়েছে জানো তো, বলো। নন বেসিক ভেক্টর, আমাদের নন বেসিক ভেক্টর কোনটা ধরা ছিল বলো, a2 না? a2 অবশ্যই a2, এইটা এটা তো আমাদের নন বেসিক ভেক্টর ধরা ছিল।
তো এ টু নন বেসিক ভেক্টর, এই এ টু নন বেসিক ভেক্টরের করেসপন্ডিং দেখো জেড জে মাইনাস সি জে কোনো একটা কম্পোনেন্টের ভ্যালু 0 চলে এসেছে। ওই অবস্থায় এইখানে যে দুটো কম্পোনেন্ট আছে এদের মধ্যে কোনো একটা কম্পোনেন্টের ভ্যালু যদি গ্রেটার দেন 0 চলে আসে উইথ ওয়াই আই জে গ্রেটার দেন 0 ফর অ্যাটলিস্ট ওয়ান, কত, অ্যাটলিস্ট ওয়ান আই, মানে আমি এইটা 1 পাচ্ছি। তো এই কনসেপ্টে বলেছে দেন দেয়ার আর মোর দ্যান ওয়ান অপটিমাল সলিউশন। আমি আবার গুছিয়ে বলে দিচ্ছি যে এই ল্যাঙ্গুয়েজটা লেখার থেকে বরং আমার মনে হয় এই ল্যাঙ্গুয়েজটা লেখা বেটার। আমি ওটাকে স্টার দিয়ে পরে একটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেবো, এটা দরকার নেই। কি বলতে চেয়েছি দেখো, যে মোর দেন ওয়ান অপটিমাল সলিউশন কখন থাকবে? মোর দেন ওয়ান অপটিমাল সলিউশন থাকতে গেলে তোমাকে ফার্স্ট মন্দে কথাগুলো শোনো, ফার্স্ট তোমাকে অপটিমাল টেবিলে আসতে হবে। অপটিমাল টেবিল কোনটা? যেটাতে জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0 চলে এসছে। দেখো এইখানে জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু সব 0 এসছে, তার মানে এই টেবিলটা হচ্ছে অপটিমাল টেবিল বা এটাকে অপটিমাল স্টেজ বলা হয়। তো এই অপটিমাল স্টেজ থেকে আমি কি করে বলবো এটার মোর দেন ওয়ান অপটিমাল সলিউশন আছে? মোর দেন ওয়ান অপটিমাল সলিউশন আছে কিনা সেটা দেখার জন্য তোমাকে এটুকু দেখতে হবে, এইখানে যে জেড জে মাইনাস সি জে গ্রেটার যে কম্পোনেন্ট গুলো এসছে এর মধ্যে কোনো একটা নন বেসিক ভেক্টরের করেসপন্ডিং জেড জে মাইনাস সি জে এর ভ্যালু কিন্তু 0 আছে। একটু ভেবে দেখো, আমাদের নন বেসিক ভেক্টর ছিল কিন্তু কোনটা ছিল? নন বেসিক ভেক্টর ছিল হচ্ছে তোমার a1 আর কত ছিল? a1 a2 ছিল। তো আমি এটাতেও 0 পেয়েছি, এটাতেও 0 পেয়েছি, দুটো 0 পেয়েছি। এবার এদের করেসপন্ডিং যে ওয়াই আই যেগুলো কিন্তু ওয়াই আই এর ভ্যালু, এটাগুলো ওয়াই আই এর ভ্যালু, কোনো একটা ভ্যালুর যদি অ্যাটলিস্ট উইথ ওয়াই আই জে গ্রেটার দেন 0 ফর অ্যাটলিস্ট ওয়ান আই। দেখো তো আমার এই যদি এটাকেও নন বেসিক ভেক্টর তুমি চুজ করো, এর করেসপন্ডিং দেখো একটা ওয়াই এর ভ্যালু কিন্তু গ্রেটার দেন 0 1 আছে। আবার এটাতেও দেখো এর করেসপন্ডিং কত, এটাও গ্রেটার দেন 0, এটাও গ্রেটার দেন 0। তাহলে আমি বলে দেবো যে এর হচ্ছে মোর দেন ওয়ান অপটিমাল সলিউশন আছে। এটাই তো বলেছে। তো একটু ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে লেখো, লেখো তো একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিচ্ছি। লেখো হেয়ার, এটা লেখার দরকার নেই। লেখো হেয়ার, আমি এইটা চুজ করি বা এটা চুজ করি, যেটা খুশি। লেখো হেয়ার z2 লেখো হেয়ার z2 মাইনাস c2 ইকুয়াল টু 0, আমি এটা নিয়েছি, করেসপন্ডিং টু এ নন বেসিক ভেক্টর। বলো না, শুধু 0 ছিল, শুধু 0 ছিল। আচ্ছা আমরা বেসিক ভ্যারিয়েবল কোনগুলোকে লিখেছিলাম? a3 a4, আর নন বেসিক ভ্যারিয়েবল a1 a2, ঠিক আছে। লেখো হেয়ার z2 মাইনাস c2, ওখানে ইকুয়াল টু 0 ছিল, হেয়ার z2 মাইনাস c2, আমি এইটা চুজ করেছি কিন্তু ইকুয়াল টু 0 করেসপন্ডিং টু এ নন বেসিক ভেক্টর, করেসপন্ডিং টু এ নন বেসিক ভেক্টর হিসেব মতো আমার a2, এটা চুজ করেছি আমি। তুমি এটা চাইলে লিখতে পারতে, নন বেসিক ভেক্টর কত a2। লেখো অ্যান্ড, লেখো অ্যান্ড, আচ্ছা এটার পজিশন কত? এটার পজিশন কত? y1 1 y1 2, এটার পজিশন কত হবে গো? কত? y22 না পুরোটার রেসপেক্টে আমাকে ধরতে হয়? এটা y11 y12 y13 y14 y21 y22 দেবে না? আমাদের এই কম্পোনেন্ট গুলোকে y y i j বলে। লেখো এন্ড y কত? 2 2 ইকুয়াল টু হিসেব মতো কিন্তু 1 গ্রেটার দেন কত? 0, ফুল স্টপ দিয়ে লেখো দাস দ্য সলিউশন। লেখো দাস, লেখো দাস the given LPP, লেখো thus the given LPP has, thus the given LPP has more than one optimal solution, thus the given LPP has more than one optimal solution। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, মোর দেন ওয়ান অপটিমাল সলিউশনে আসার জন্য এই জেড জে মাইনাস সি জেড দিকে ফার্স্ট তাকাতে হবে। তার আগে তাকাতে হবে এখানে নন বেসিক ভেক্টর কোনগুলো আছে, এখানে নন বেসিক ভেক্টর কোনগুলো আছে,
নন বেসিক ভেক্টর হচ্ছে আছে তোমার কত a1 আর কত a2 ইনিশিয়ালি যেগুলোকে চুজ করেছিলে নন বেসিক ভেক্টর কিন্তু। তো এই a1 আর a2 এর করেসপন্ডিং এখানে কোনো একটা কম্পাউন্ডের ভ্যালু 0 আছে কিনা দেখো। হ্যাঁ আমি দেখলাম নন বেসিক a1 যেটা এটার করেসপন্ডিং এখানে 0 আছে, আবার এটাও নন বেসিক ভেক্টর ধরেছিল এখানেও করেসপন্ডিং কত 0 আছে। এই অবস্থাতে এই যে yi যে ভ্যালুগুলো মানে এইগুলো সব yi এর ভ্যালু কমপক্ষে কোনো একটা ভ্যালু গ্রেটার দেন 0 হচ্ছে কিনা দেখো। যদি এরকম কোনো কন্ডিশন তুমি দেখতে পাও তাহলে বলবে এটার মোর দেন ওয়ান অপটিমাল সলিউশন আছে। এই হচ্ছে ব্যাপার। বইতে মোর দেন ওয়ান অপটিমাল সলিউশনে আরো অঙ্ক আছে, করে ফেলবে। আচ্ছা একটু সলিউশনটা লিখে ফেলি। লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, এটাই জানতে চেয়েছিল তো আলটিমেট সলিউশনটা আমরা বের করি তাহলে। প্যারা চেঞ্জ করে লেখো, তাহলে আগেরটা লেখার দরকার নেই। লেখো since zj minus cj greater or equal to 0 so the optimal solution, একটু সলিউশনটা বের করতে যাচ্ছি। since zj minus cj greater or equal to 0 so the optimal solution has been reached, so the optimal solution has been reached লেখো which is, যদিও ওটা শুধু মোর দেন ওয়ান অপটিমাল সলিউশন জানতে চেয়েছিল বাট আমি একটু এক্সট্রা ইনক্লুড করে দিলাম যে অপটিমাল সলিউশনটা কি হবে। লেখো which is কত বলতো, আমাদের মেন ছিল হচ্ছে x1 x2 ছিল, x3 ছিল না, তাহলে নরমাল হচ্ছে x1 x2 ইকুয়াল টু কত x2 ইকুয়াল টু 0 সরি 1 আর কিছু নেই, x1 আর x1 নেই মানে কত 0। এই টেবিলে দেখবে x3 তো আমার অঙ্কের মধ্যে ছিল না, অঙ্কের মধ্যে দুটো ভেরিয়েবল ছিল x1 ছিল আর x2 ছিল, তো এই অপটিমাল স্টেজে যেহেতু x1 ভ্যালু কম্পোনেন্ট নেই তার জন্য 0 নিচ্ছি আর x2 ভ্যালু কত 1। লেখো সো ম্যাক্স জেড ইকুয়াল টু কত, ফাংশনটা কি ছিল 3 ইন্টু 0 প্লাস 9 ইন্টু 1। আচ্ছা এখন আমার একটা কোশ্চেন আছে এখানে যে x1 নেই তো, দেখো অপটিমাল টেবিলে কি x1 আছে? আচ্ছা আমার যেটা কোয়েরি কোশ্চেন যেটা যে বলা হচ্ছে যে এর নাকি মোর দেন ওয়ান অপটিমাল সলিউশন আছে, তাহলে নিশ্চয়ই আরো কোনো অপটিমাল সলিউশন আছে, মানে আরো কোনো x1 x2 কম্বিনেশন আছে যার জন্য ম্যাক্স জেড ইকুয়াল টু 9 পাবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ওইটা কি করে পাবো, ওটা কি করে পেতে পারি, ওটা ক্যালকুলেশন বলো বলো। না এত কনভেক্স কম্বিনেশন এখানে গিয়ে লাভ নেই, এমনি বলো না একটা কনসেপ্ট কি হতে পারে, যে কেউ যদি এই স্ট্রাকচার নেয়, এই স্ট্রাকচার নিলে তার এইটা এই কম্বিনেশন আসবে, এখানে যদি স্ট্রাকচার কিছু চেঞ্জ করা যায় মানে যেটাকে আমি বেসিক ভ্যারিয়েবল যেগুলোকে ধরেছিলাম ওই বেসিক ভ্যারিয়েবল গুলোর যদি কম্বিনেশনটুকু চেঞ্জ করে দেওয়া যায় তাহলেও তো হবে। মানে আমার পুরো টেবিলটা কার উপর ডিপেন্ড করে হচ্ছে, ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনের উপরে। যদি সত্যি অন্য কোনো ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন এখানে পাওয়া যেত তাহলে এই টেবিলটা চেঞ্জ হয়ে যেত, হ্যাঁ কি না সঞ্জিত? যদি ইনিশিয়াল বেসিক আমি বলতে চাইছি এই টেবিলটা পুরো তো ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন যেরকম চুজ করেছিলে তার রেসপেক্টে তো টেবিলটা বানিয়েছো, তুমি যেভাবে ইনিশিয়াল বেসিক ফিজিবল তুলেছিলে সেই মতোই কম্পোনেন্ট গুলোকে সাজিয়েছো, হ্যাঁ কি না? তুমি তো এখানে x3 আর x4 টাকে কি তুলেছো বেসিক ভেরিয়েবল, আর x1 x2 টাকে নন বেসিক ভেরিয়েবল। সব অঙ্কতে হয়ে যায় স্ল্যাক ভেরিয়েবল গুলো বেসিক ভেরিয়েবল। আমি যখন বেসিক ভেরিয়েবলের কনসেপ্ট শিখিয়েছিলাম বা ওখানে যখন স্ল্যাক সারফেসের কথা বলেছিলাম তোমরা আমাকে প্রশ্ন করেছিলে আর কি অন্য কোনো কম্বিনেশন পাওয়া যেতে পারে না, হ্যাঁ পাওয়া যেতে পারে, যদি পাওয়া যায় সেটাকেও আমরা ট্রিট করব। তো আমার এখানে কোশ্চেন যেটা, যেটুকু ইকুয়েশন পেয়েছিলে মানে ইকুয়াল টু টাইপ দিয়ে যে দুটো ইকুয়েশন পেয়েছিলে ওখান থেকে খালি চোখে কিন্তু আমি একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বের করতে পেরেছিলাম, সেটা x1 x2 টাকে নন বেসিক ভ্যারিয়েবল তুলে আর x2 x3 x4 টাকে বেসিক ভ্যারিয়েবল চুজ করে। আরো আলাদা কোনো কম্বিনেশন আছে যাতে করে একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পাওয়া যেতে পারে, মানে সোজা কথায় বলতে গেলে 0 0 আর 6 আর কত 6 টাকে তুমি 0 0 6 6 টাকে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন চুজ করেছিলে, তুমি আর একটা আমাকে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন খুঁজে দাও। যেটা খুঁজবে সাপোজ আমি ধরে নিচ্ছি সাপোজ হচ্ছে 5 বলো বলো 6 6
জিরো জিরো হচ্ছে, এটা কি হচ্ছে? মাইনাস মাইনাস দিচ্ছে কি কোনো? দেখে নাও 6600 হচ্ছে কিনা। হ্যাঁ, দেখ দেখে নাও, সিস্টেম অফ ইকুয়েশন তো দেওয়া আছে। তো টোটাল হচ্ছে তিনখানা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পাবে। এইটা তো আমার আছে 2x1 প্লাস 3x2 প্লাস x3 ইকুয়াল টু 6 দেওয়া আছে, আর দেওয়া আছে 2x1 প্লাস কি চারটা জিরো, আর দেখে নিচ্ছি, আর হচ্ছে 0 অফ x3 প্লাস x4 ইকুয়াল টু 6। এটা আমার সিস্টেম অফ ইকুয়েশন ছিল। কখানা ভ্যারিয়েবল আছে? ভ্যারিয়েবল আছে চারখানা, ইকুয়েশন আছে দুটো, তার মানে দুটো জিরো আসবে। তো এইরকম একটা দুটো জিরোর কম্বিনেশন তুলেছিলাম আগে, হচ্ছে এরকম একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পেয়েছিলাম, যেটা ধরে আমি টেবিলটা বানিয়েছিলাম। আমার কোশ্চেন, আর কি কোনো এটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন আছে? বলো তো, বলো আছে কিনা। অন্য কোনো কম্বিনেশন আমাকে বলো যেটা থেকে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পাওয়া যেতে পারে। ঋত্বিক, সোমদত্তা, খালি চোখে তো জিরো জিরো নিয়ে করে দিলাম, অন্য কি কোনো কম্বিনেশন নেই? টোটাল কটা রিপ্রেজেন্টেশন আসবে বলো তো? 4C2 খানা আসবে। এই 4C2 খানার মানে টোটাল কটা আসবে? 6টা নাকি? 4C2 মানে কত? 6টা তো? হ্যাঁ 6টা। এই 6টা কম্বিনেশনের মধ্যে একটা কম্বিনেশন হচ্ছে এটা, বলো। আচ্ছা আচ্ছা, x1 3, x2 কত? 0, আর আর x3 0 চুজ করেছো, আর x4 কত? কত? তিনটে জিরো হয়ে যাচ্ছে, হতে পারে। তোমার এইটা, এটা কি সলিউশন করে কোনটাকে বেসিক ভ্যারিয়েবল আর কোনটা নন বেসিক ভ্যারিয়েবল আমাকে একটু বলে দাও। আচ্ছা, এটা সলিউশন করে x2 0 পেয়েছিলে? আচ্ছা গুড। তাহলে হচ্ছে 3 0 0 0 এটা। আচ্ছা, এইটাকে বলছো হচ্ছে এটা কি নন বেসিক ভ্যারিয়েবল, আর এইটা কি নন বেসিক ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে বেসিক ভ্যারিয়েবল। তাহলে দেখো এটাও একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। তো তুমি বাড়িতে কাজ করবে কি, এই কম্বিনেশনটা নেবে। কম্বিনেশন মানে হচ্ছে x3 আর কোনটা, আর x4, এইগুলো কি হচ্ছে কি নন বেসিক ভ্যারিয়েবল তুলেছ, নন বেসিক ভ্যারিয়েবল, আর x1 আর x2টাকে বেসিক ভ্যারিয়েবল। পুরো এইটুকুর হেল্প নিয়ে টেবিলটা পুরো বানাও, বানিয়ে আমাকে ক্যালকুলেশন করে তুমি ভ্যালু দেখাও যে x1 x2 ভ্যালু কি আসছে। এর থেকে আমার কথাটা বুঝতে পারলে সোমদত্তা কি বললাম কথাটা, যে মোর দেন অপটিমাল সলিউশন পাওয়ার জন্য ইনিশিয়াল, বলো। কিন্তু সে তো তোমাকে আমি এখানে বলতে চাইছি টেবিলটা কি করে, তোমাকে যদি বলে যে অল্টারনেটিভ অপটিমাল সলিউশনটা বের করো আর একটা অপটিমাল সলিউশন বের করো, তুমি কি করবে সঞ্জিত? তুমি তো ওটা ওই প্রপার্টি নিচ্ছ, বাট প্রশ্ন তো আসবে যে মোর দেন অপটিমাল সলিউশন, তাহলে আরেকটা অপটিমাল সলিউশন খুঁজে দেখাও তো। তখন তুমি কি করবে? তখন কিন্তু এইটাই তোমাকে নিতে হবে, যে আলাদা একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন তুমি চুজ করে ফেলো। ইনিশিয়াল বেসিক ফিজিবলেশন ডিফারেন্সের জন্য ডিফারেন্স টেবিল আসবে, আর ডিফারেন্স অপটিমাল সলিউশন আসবে, বাট ম্যাক্স জেড একই দেবে। এই হচ্ছে সামানি, এটাই আমি বলতে চাইছিলাম। সব সময় এটুকু মাথায় রাখবে, সব সময় স্ল্যাক ভ্যারিয়েবল গুলো নন বেসিক ভ্যারিয়েবল হয়ে যাবে। আমরা চোখ কান নাক বুঝে কি করে দিই, এত কে কাকে খাটুনি কার আছে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, ওইভাবে আমি এটা চুজ করি কম্বিনেশন নিয়ে এত কেন ভাববো? আমরা তো জানি বেসিক ভ্যারিয়েবল হচ্ছে স্ল্যাক ভ্যারিয়েবল হয়ে যায়। তো চোখ কান নাক বুঝে আমরা বেসিক ভ্যারিয়েবল গুলোকে তোমার স্ল্যাক ভ্যারিয়েবল গুলোকে বেসিক ভ্যারিয়েবল চুজ করে ফেলি, বাকিগুলোকে নন বেসিক ভ্যারিয়েবল চুজ করে ফেলি, দিয়ে আমরা টেবিল বানিয়ে দিই। সোজা সবটা হিসাব। যদি তোমাকে কোশ্চেন করে যে এটার অল্টারনেটিভ কোনো সলিউশন খোঁজো তো, বা এটার কোনো মোর দেন অপটিমাল সলিউশন আছে কিনা দেখাও তো, মোর দেন অপটিমাল সলিউশনের জন্য তো এই কনসেপ্ট তোমাকে বলে দিলাম, যেটা আমার নোটে লেখানো আছে।
ফার্দার যদি তোমাকে কোশ্চেন করে মোর দেন অপটিমাল সলিউশন বলছো, তাহলে আর কি একটা সলিউশন খুঁজে দেখাও তো। তখন তোমাকে কি করতে হবে, ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটাকে চেঞ্জ করে ফেলতে হবে, যেটা ঋত্বিক এখন বললো একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন ওই 0 3 0 0 0, যেখানে 0 0 করসপন্ডিং x3 x4টাকে ও নন বেসিক ভেরিয়েবল চুজ করেছে আর x1 x2টাকে বেসিক ভেরিয়েবল চুজ করেছে। তো এইটার হেল্প নিয়ে তুমি বাড়িতে টেবিল বানাবে, টেবিল বানিয়ে দেখো কি সলিউশনটুকু আসে। নিশ্চয়ই কথাগুলো বোঝা গেছে। আচ্ছা, এবার আমি আসবো একটা অঙ্ক এরকমই বাড়িতে করবে। লেখো বলে দিচ্ছি, লেখো ইউজ সিমপ্লেক্স অ্যালগোরিদম so that the given problem has more than one optimal solution। এটা বাড়িতে করবে। লেখো ইউজ সিমপ্লেক্স অ্যালগোরিদম so that the given problem has more than one optimal solution। ফুল স্টপ দিয়ে লেখো ফাইন্ডস আদার্স অপটিমাল সলিউশন, তারপরে প্রবলেমটা দিচ্ছি। ইউজ সিমপ্লেক্স অ্যালগোরিদম so that the given problem has more than one optimal solution, find one other optimal solution, find one other optimal solution। max z equal to দিয়েছি 2x1 plus 5x2 plus 2x3 plus x4, সাবজেক্ট টু দিয়েছি x1, হ্যাঁ 0 অফ x1 নেই বাট আমি সাজিয়ে নিই, 0 অফ x1 টাইপ আছে প্লাস x2 টাইপ আছে প্লাস 2x3 আছে প্লাস 3x4 আছে ইকুয়াল টু 4। আচ্ছা, পরেরটা আছে তোমার x1 প্লাস 0 অফ x2 নেই বলে আমি ইচ্ছে করে লিখলাম মাইনাস 4x3 প্লাস 2x4 প্লাস 2x4 ইকুয়াল টু 3। আর x1 x2 x3 আর x4 গ্রেটার অর ইকুয়াল টু কত 0। এটা দেখো এখানে কোনো স্ল্যাকের কোনো প্রশ্ন নেই আর সারপ্লাসের কোনো প্রশ্ন নেই। সারপ্লাস পরে আসবো, স্ল্যাক তখনই আসে যদি লেস অর ইকুয়াল টু টাইপ থাকে, এখানে সব ইকুয়াল টু টাইপ দেওয়া আছে, অতএব স্ল্যাকের কোনো প্রশ্ন নেই। জাস্ট সিম্পল তুমি এটার একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন খোঁজো, ওই ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন খোঁজার সঙ্গে সঙ্গে তুমি কোনটা বেসিক ভ্যারিয়েবল আর কোনটা নন বেসিক ভ্যারিয়েবল বা কোনগুলো বেসিক ভেক্টর কোনগুলো নন বেসিক ভেক্টর সেগুলো তুমি চুজ করতে পারবে। ওইগুলোর হেল্প নিয়ে তুমি সিমপ্লেক্স টেবিলটা বানিয়ে ফেলো, বানিয়ে দেখো আমি তোমাকে যেটুকু থিওরিম শিখিয়েছিলাম মোর দেন ওয়ান অপটিমাল সলিউশনের সেইগুলো তোমার অপটিমাল টেবিলের জন্য হোল্ড করে যাচ্ছে কিনা, দেখবে নিশ্চয়ই হোল্ড করবে। সেকেন্ড স্টেপে কি আসবে, আদার অপটিমাল সলিউশন, তাহলে কনসেপ্টটুকু তুমি পেয়ে যাবে। তো আদার অপটিমাল সলিউশনের জন্য তোমাকে বলা হয়েছে তাহলে অন্য অপটিমাল সলিউশনটা কি করে খুঁজবো। সিম্পল ব্যাপার, তুমি আগে যে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটুকু নিয়েছিলে সেটা চেঞ্জ করে অন্য একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পাওয়া যাচ্ছে কিনা দেখো। হ্যাঁ নিশ্চয়ই পাওয়া যাবে, যেহেতু মোর দেন ওয়ান অপটিমাল সলিউশন ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করে গেছে তার জন্য আদার ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন তুমি পেয়ে যাবে। ওই ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনের হেল্প নিয়ে আবার আলাদা একটা সিমপ্লেক্স টেবিল বানাও, দিয়ে দেখবে কোথাও না কোথাও জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0 চলে আসছে। ওই অবস্থাতে তুমি দেখো ম্যাক্স জেড কত দিচ্ছে, আগের ম্যাক্স জেড আর সেকেন্ড ম্যাক্স জেড মানে সেকেন্ড ইনিশিয়াল বেসিক ফিজিবল চুজ করার জন্য যে নতুন ম্যাক্স জেড পাবে দুটো সেম পাবে, বাট x1 x2 x3 x4 গুলো চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে সামারি, নিশ্চয়ই কথাগুলো মাথায় ঢুকেছে। লাবণ্য বোঝা গেল? লাবণ্য আছো? দেবাঙ্গনা ক্লাসগুলো করো, অফ করছো, আমি যেগুলো পাঠাচ্ছি রেকর্ড ফেকর্ড গুলো দেখছো? অসুবিধা হলে জিজ্ঞেস করে নিও। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, নিশ্চয়ই বোঝা গেছে। তো এই টাইপের, তাহলে এইটুকু বলি সব সময় মানে স্ল্যাগ আসবে এমন কিছু নয়, ইকুয়াল টু থাকলে সম্ভব, মানে যে অঙ্কই থাকুক সম্ভব সেটাও যদি ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পেয়ে যাও। এমনও তোমাকে আমি একটা অঙ্ক দেখাবো গ্রেটার অর ইকুয়াল টু টাইপের,
যেটাতে কোনো সারপ্লাস ভেরিয়েবলের দরকার পড়বে না। উইথাউট সারপ্লাস ভেরিয়েবল ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পাওয়া যেতে পারে, একটু পরের দিকে আসবো। আপাতত আমরা শেষ করলাম কোথায়, অনলি ম্যাক্স জেড আর লেস অর ইকুয়াল টু টাইপ যদি কোনো প্রবলেম দেওয়া থাকে তাহলে তার সলিউশনটুকু কি করে বের করব ওইটুকু টাইপ এই পর্যন্ত শিখলাম। সঙ্গে একটা দুটো সিম্পল ইকুয়েশন যেগুলো ইকুয়াল টু টাইপের ইকুয়েশন তাকে কি করে সলভ করব সেটুকু শিখলাম। সিম্পল ইকুয়েশন যদি দেওয়া থাকে মানে জাস্ট ইকুয়াল টু যদি টাইপ দেওয়া থাকে কোনো স্ল্যাকের প্রশ্ন নেই, তুমি সব সময় একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন খুঁজে ফেলবে। ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন খোঁজার সঙ্গে সঙ্গে বেসিক ভেরিয়েবল নন বেসিক ভেরিয়েবল এগুলো চুজ করতে পারবে, ওটার হেল্প নিয়ে টেবিল বানাবে, জাস্ট সলিউশন করবে। এই হচ্ছে ফার্স্ট গেল। এখন যেটা আমি শেখাবো সেটা হচ্ছে যদি কোনো অঙ্কতে গ্রেটার অর ইকুয়াল টু টাইপ থাকে বা এর সঙ্গে লেস অর ইকুয়াল টু টাইপ মেশামেশি থাকে তখন আমরা কি করে প্রবলেমগুলো সলভ করব। আমরা এতক্ষণ তো সব সময় হচ্ছে লেস অর ইকুয়াল টাইপে পড়েছিলাম, এখন তো গ্রেটার অর ইকুয়াল টু টাইপ থাকে। বলো আমাকে যদি কোনো প্রবলেমে গ্রেটার অর ইকুয়াল টু টাইপ আসে তাহলে কিন্তু আরো দুটো ভ্যারিয়েবলের আবির্ভাব হয়। কি কি ঋত্বিক? সারপ্লাস, সারপ্লাস আর কি আর্টিফিশিয়াল। এই সারপ্লাস আর আর্টিফিশিয়াল যদি থাকে সেক্ষেত্রে প্রবলেমগুলোকে এই ম্যাক্স জেডের স্ট্রাকচারটাও চেঞ্জ হবে আর সাবজেক্ট টু স্ট্রাকচারটুকুও চেঞ্জ হয়ে যাবে। আবার বলি যখন কোনো প্রবলেমে গ্রেটার অর ইকুয়াল টু টাইপ থাকবে তখন কিন্তু সাবজেক্ট টুটা কিন্তু আগের সাবজেক্ট টুর মতো হয় না, কারণ এটা আগে দেখানো আছে আমার। আর ম্যাক্স জেডটাও কিন্তু চেঞ্জ হবে, ম্যাক্স জেডটাও করসপন্ডিং ভ্যালুগুলো চেঞ্জ হবে, সেটাও কি করে চেঞ্জ হচ্ছে কি ভ্যালু কিভাবে চেঞ্জ হবে সেগুলো অঙ্কের সঙ্গে বলে দেবো। আপাতত যেটা আমাদের হেডিং করতে হবে সেটা হচ্ছে চার্নিজ বিগ এম মেথড, যেটা হচ্ছে আমি একটু পাঠিয়ে দিয়েছিলাম। লেখো বলে দিচ্ছি। বলে দিচ্ছি ধরো, লেখো লেখো চার্নিজ CHARNES CHARNES চার্নিজ বিগ এম মেথড, চার্নিজ বিগ এম মেথড, BIG বিগ এম মেথড। যেটুকু আমি সামারি ওখানে যেটুকু লেখা আছে সেগুলো আমি লেখাবো না বলে পাঠিয়ে দিয়েছিলাম, তার সামারি হচ্ছে এটা। বা চার্নিজ বিগ এম মেথড কখন আমরা অ্যাপ্লাই করব, যদি কোনো অঙ্কতে গ্রেটার অর ইকুয়াল টু টাইপ দেওয়া থাকে তাহলে তোমার সারপ্লাস আসবে আর আর্টিফিশিয়াল আসবে, তো ওই অবস্থাতে তুমি চার্নিজ বিগ এম মেথডের হেল্প নেবে। অথবা তোমাকে পরীক্ষাতে অলওয়েজ তোমাকে বলে দেয় সলভ চার্নিজ বিগ এম মেথড, দেখবে সলভ চার্নিজ বিগ এম মেথড যদি তোমাকে বলে তাহলে ইকুয়েশনের মধ্যে তুমি গ্রেটার অর ইকুয়াল টু টাইপ দেখতে পাবেই পাবে। তবে এমনটা নয় যে সবসময় গ্রেটার অর ইকুয়াল টু টাইপ থাকলেই যে চার্নিজ বিগ এম মেথড হবে, এমনটা নয়। সেটা তোমাকে আমি একটা প্রবলেম নিয়ে দেখাবো মানে গ্রেটার অর ইকুয়াল টু আছে বাট চার্নিজ বিগ এম এর কোনো সলভ করার দরকার নেই, ও নর্মালি চলে আসবে। বাট পরীক্ষাতে যদি তোমাকে বলে চার্নিজ বিগ এম মেথডে সলভ করো তাহলে দেখতে পাবে অঙ্কের মধ্যেও গ্রেটার অর ইকুয়াল টু টাইপ মানে সারপ্লাস আর আর্টিফিশিয়ালের প্রেজেন্ট থাকবেই থাকবে। তো আপাতত যে ইতিহাসগুলো বলা আছে মানে যেগুলো আমি পাঠিয়েছিলাম সেইগুলো একটু পরে আমি অঙ্কের সঙ্গে ওগুলো ম্যাচিং করাবো। এখন আমাকে পড়তে গেলে সেই রিডিংই পড়তে হবে, তুমি কি বুঝবে কতটুকু বুঝবে সেটা প্রবলেম নিলে তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারবে। খাতাতে আমি বলেছিলাম একটা দুটো পেজ বাদ দিয়ে এইটুকু কপি করতে চার্নিজ বিগ এম মেথড, তো আশা করি তুমি সেটা করেছো। তো চার্নিজ বিগ এম মেথডের যতটুকু সামারি সেটা আমি পাঠিয়ে দিয়েছিলাম, সেই পাঠানোর মধ্যে জাস্ট একটা কথাই বললাম চার্নিজ বিগ এম মেথড কখন ইউজ করব সেটুকু বললাম। বাট তারপরে যেগুলো ছিল কেস 1 কেস 2 কেস 3 এই কেসগুলো আমি অঙ্কের সঙ্গে তোমাকে বুঝিয়ে দেবো, তাতে তোমার ধরতে সুবিধা হবে কেস 1টা কি কেস 2টা কি কেস 3টা কি। এগুলো এখন আমি স্কিপ করছি, জাস্ট একটা প্রবলেম নিচ্ছি। আবারও বলি চার্নিজ বিগ এম মেথড তখন ইউজ করবো যদি গ্রেটার অর ইকুয়াল টু টাইপ থাকে, আদারওয়াইজ তোমাকে পরীক্ষাতে স্ট্রিক্টলি বলে দেবে সলভ বাই চার্নিজ বিগ এম মেথড। একটা প্রবলেম ঝটফট করে ফেলো, প্রবলেম করার আগে কিন্তু ওইগুলো থাকবে। লেখো তো, লেখো সলভ বাই চার্নিজ বিগ এম মেথড।
লেখো সলভ বাই চার্নিজ বি গেম মেথড। লেখো ম্যাক্স জেড ইকুয়াল টু তার আগে কিন্তু নোটগুলো থাকবে। ম্যাক্স জেড ইকুয়াল টু দেওয়া আছে 2x1 minus 3x2 sub 2 equal to minus x1 plus x2 greater or equal to minus 2। তারপর দেওয়া আছে 5x1 plus 4x2 less or equal to 46 আর 7x1 plus 2x2 greater or equal to 32 আর ওদিকে x1 x2 greater or equal to কত 0। আচ্ছা এটুকু কথাগুলো কেটে যাচ্ছে বলো। হ্যাঁ সে একই তো ব্যাপারটা, 2 থাকুক 3 থাকুক কনসেপ্ট তো একই না। 3 একটা করে দেবো আমি। দেখো এটা বলছো 2 ভ্যারিয়েবল না গ্রাফিক্যালি কি বলছো বলো। গ্রাফিক্যালি করা যাবে। পরীক্ষাতে তোমাকে বলে দেবে যে বিগ এম এ করো, 2 ভ্যারিয়েবলও তোমাকে বিগ এম এ করতে বলবে। কি বললাম বুঝতে পারলে? গ্রাফিক্যালি তো হবেই। তো একটা জিনিস যেটা শিখেছো সেটা বিগ এম এও 2 ভ্যারিয়েবলের জন্যও করা যাবে, অ্যান্সারও দেখবে সেম দেবে। যাই হোক 3 ভ্যারিয়েবল করাবো, একটা ছোট অঙ্ক করো আগে। আচ্ছা ফার্স্ট যেটা কাজ হবে, এই প্রবলেমটা এর স্ট্যান্ডার্ড ফর্মে নেই। আমি অলওয়েজ বলেছি এই যে রিকোয়ারমেন্ট ভেক্টরগুলো অলওয়েজ পজিটিভ ভ্যালু আসে। এখানে দেখো -2 আছে, অতএব এই ইকুয়েশনটাকে চেঞ্জ করতে হবে। দেখো ফার্স্ট উই রিরাইট দ্য প্রবলেম as their standard form। স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে এটা, ম্যাক্স জেড ইকুয়াল টু 2x1 মাইনাস 3x2 থাকবে। সাবজেক্ট 2টা দিয়ে একটু চেঞ্জ করব, মানে এখানে -2 রাখা যায় না। যাই প্রবলেম করো এলপিপির অলওয়েজ ডান দিকে কিন্তু পজিটিভ ভ্যালু থাকে। রিকোয়ারমেন্ট ভেক্টর ওই কত টাকা কতগুলো টেবিল এই সব জিনিসগুলো থাকে, অতএব নেগেটিভ আসে না। তার মানে এটা দাঁড়াবে এটা। আর এগুলো যা আছে 5x1 plus 4x2 less or equal to 46 আর 7x1 plus 2x2 greater or equal to 32 আর x1 x2 greater or equal to 0। এখন আমার দেখতে পাচ্ছি দুটো লেস অর ইকুয়াল টু টাইপ আছে, একটা গ্রেটার অর ইকুয়াল টু আছে। তার মানে দুটো স্ল্যাগ আসবে, একটা সারপ্লাস আসবে আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল আসবে, তাই তো। লেখো ইন্ট্রোডিউসিং টু স্ল্যাগ ভ্যারিয়েবল টু স্ল্যাগ ভ্যারিয়েবল। দেখো ভ্যারিয়েবল শেষ হচ্ছে x2 তে, তার মানে x3 আর x4 দুটো হচ্ছে স্ল্যাগ ভ্যারিয়েবল তুলে নাও। লেখো ইন্ট্রোডিউসিং টু স্ল্যাগ ভ্যারিয়েবল x3 and কত x4 and ওয়ান সারপ্লাস ভ্যারিয়েবল x3 আর x4 হচ্ছে স্ল্যাগ আর হচ্ছে x5 হচ্ছে কত সারপ্লাস। Introducing two slack variable x3 x4, one surplus variable x5 and one artificial variable কত x6 লেখো and putting the problem as their standard form আচ্ছা নিয়মটা হচ্ছে দেখো এগুলো বিগ এম চাইনিজ বিগ এম মানে ও তার প্রসেস বের করেছে, এই টেকনিকে নিলে অ্যান্সার আসবে। ম্যাক্স জেড ইকুয়াল টু ম্যাক্স জেডটা চেঞ্জ হবে, এখানে ম্যাক্স জেড না করে অ্যাকচুয়ালি ম্যাক্স জেড ড্যাশ করে দাও, কারণ আগেরটা এটার মধ্যে ফারাক থাকবে। কি চেঞ্জটুকু হবে সেটুকু মাথায় রাখো, এগুলোতে কোনো ইফেক্ট পড়বে না, যা আছে তাই থাকবে। এটা কিন্তু চাইনিজ বি গেমের নিয়ম হচ্ছে এটা। প্লাস কি কি ভ্যারিয়েবল গুলো ছিল আমাদের, এক্সট্রা কি কি ভ্যারিয়েবল নিয়েছিলে x3 x4 x5 x6,
এইগুলোর মধ্যে x3 x4 ছিল হচ্ছে স্ল্যাক, x5 ছিল হচ্ছে সারপ্লাস, আর x6 হচ্ছে আর্টিফিশিয়াল। সব সময় এইটুকু নিয়ম করবে, স্ল্যাক আর সারপ্লাস ভেরিয়েবল কোএফিসিয়েন্ট অলওয়েজ তুমি 0 নেবে। নিয়ম ওর x4 প্লাস 0 অফ x5, আর আর্টিফিশিয়াল ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্টটাকে লিখবে -m অফ x6। লেখো হোয়ার, একটু ব্র্যাকেটে লেখো m ইজ ভেরি লার্জ নাম্বার, m ইজ ভেরি ভেরি লার্জ নাম্বার। আবার বলি, ম্যাক্স জেড স্টার জেড ড্যাশ কিভাবে চেঞ্জ করবে। ম্যাক্স জেড ড্যাশ করার জন্য মন দিয়ে শোনো, আগের ম্যাক্স জেড যা ছিল সেটুকু কপি করবে, এখানে স্ল্যাক আর সারপ্লাস ভ্যারিয়েবল যেগুলো আছে তাদের কোএফিসিয়েন্ট গুলোকে 0 0 0 আকারে, মানে এগুলো নেই ভাবো, কারণ 0 অফ x3 0 অফ x4 0 অফ x5 এগুলো লেখালাম শুধু টেবিলটা ফর্ম করার জন্য। অনলি আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল যেটা ছিল তার কোএফিসিয়েন্টটাকে -m আকারে লিখবে। এমটা হচ্ছে যেখানে একটা খুব লার্জ নাম্বার, ও তার চাইনিজ বিগ এম এই টেকনিকে করেছে। তো এটা নিয়ম হচ্ছে ওরই, যে ও এই টেকনিক করে অ্যান্সার মিলিয়েছে। তো আলটিমেট এটা প্রশ্ন করো না যে এম কেন লার্জ নিলাম, তো জাস্ট একটা প্রসেস। তো আলটিমেট ম্যাক্স জেড ড্যাশটা কি করে চেঞ্জ করতে হবে সেটুকু মাথায় তোমাকে ঢোকালাম। ম্যাক্স জেড এর যা ছিল তা লিখবে, স্ল্যাক সারপ্লাসের কোএফিসিয়েন্ট গুলোকে সব 0 0 করবে, আর্টিফিশিয়াল ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্টটাকে -m করবে। এরপর আর একই জিনিস, সাবজেক্ট টু যা টেকনিক শিখেছিলাম ওটাই, সাবজেক্ট টুটাকে নিজে নিশ্চয়ই চেঞ্জ করতে পারবে। দেখো x1 এটা আমি আগে করিয়েছি, x1 x2, এর স্ল্যাক কত নিয়েছি x3, তার মানে একটা x3 থাকবে। বাকি যে কটা ভ্যারিয়েবল আছে সেগুলো কত থাকবে, 0 থাকবে। 0 অফ x4 0 অফ x5 এটা আমি শিখিয়েছি। 0 অফ কত x6 ইকুয়াল টু কত, নিশ্চয়ই 2 আছে 2। এদিকটাতে 5x1 প্লাস 4x2, এর তো স্ল্যাক দেওয়া আছে x4, তার মানে 0 অফ x3 প্লাস x4 প্লাস 0 অফ x5 প্লাস 0 অফ x6 ইকুয়াল টু এখানে আছে 46, তো 46 দেবে। পরে আছে 7x1 প্লাস 2x2 প্লাস 0 অফ x3 প্লাস 0 অফ x4। আচ্ছা, সারপ্লাসের আগে প্লাস সাইন না মাইনাস সাইন থাকে ঋতিক? সারপ্লাসের প্লাস, হ্যাঁ মাইনাস, সারপ্লাসের আগে কত মাইনাস, আর করেসপন্ডিং আর্টিফিশিয়াল এটা কি হয়ে যাবে x6 ইকুয়াল টু কত 32। আর এদিকে থাকবে xi করে দেই, xi গ্রেটার অর ইকুয়াল টু 0 ফর অল i ইকুয়াল টু 1 2 3 4 5 6। এইটুকু স্ট্রাকচার তোমাকে আগে আমি শিখিয়ে দিয়েছিলাম, শুধু এইটা তখন বলিনি, এম দিয়ে তখন বলিনি, অনেক কিছু কোশ্চেন আসতো বলে। তো আলটিমেট ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা আমাকে বলো, এখানে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনগুলো কোনগুলোর জন্য আসবে, আর কোন কোন ভ্যারিয়েবলগুলোকে আমরা বেসিক ভ্যারিয়েবল ধরি আর কোনগুলোকে নন বেসিক ভ্যারিয়েবল ধরি, বলো তো আমাকে। বলো। আমি বলেছিলাম স্যার স্ল্যাক আর আর্টিফিশিয়াল গুলোকে আমরা কি ধরতাম, নন বেসিক না বেসিক ভ্যারিয়েবল, বলো। স্ল্যাক আর আর্টিফিশিয়াল বেসিক ছিল। দেখো, স্ল্যাক ভ্যারিয়েবল অলওয়েজ বেসিক ভ্যারিয়েবল, আর নন বেসিক ভ্যারিয়েবল তো বাকিগুলো। ঋত্বিক, হ্যাঁ, তাহলে বুঝতেই পারছো যে x3 x4 আর মনে হয় x6 এইগুলো কি ছিল বেসিক ভ্যারিয়েবল, বাকি নন বেসিক ভ্যারিয়েবল গুলো বাকি ভ্যারিয়েবল যেগুলো ছিল, তাহলে অবভিয়াসলি নন বেসিক ভ্যারিয়েবল গুলোকে 0 0 0 এই কম্বিনেশন থাকে। তার মানে সেই মতো আমি সাজাচ্ছি, দেখো 0 0 x3 ভ্যালু 2 x4 ভ্যালু 46 আর x5 0। আমি মনে হয় ঠিকঠাক লিখলাম, দেখো তো 3 3 6, এটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন দেবে কিনা। এই তো দেখো, করেসপন্ডিং x3, এই যে x3 এর জন্য 2, করেসপন্ডিং x4 এর জন্য দেখো 46, করেসপন্ডিং x6 এর জন্য কত 32, বাকি x1 x2 আর x5 এগুলো কি সব 0। সোজা টেকনিক, যে বেসিক ভ্যারিয়েবল গুলো আর আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল করেসপন্ডিং এই ভ্যালুগুলোকে তুমি হচ্ছে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনে ফেলে দাও। এটা না লিখলেও পারো,
বাট লেখো ইনিশিয়াল বেসিক ফিজিবল ডিপেন্ড করে অনেক কিছু। লেখো ইজ দ্য ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। এখানে দরকার হলে লিখে দাও হেয়ার কি কি ভ্যারিয়েবল গুলো কি কি। হেয়ার হচ্ছে x1 x2 আর x5 is the non-basic variable. Here x1 x2 x5 is the non-basic variable, and x3 x4 and x6 is the basic variable, and x3 x4 x6 is the basic variable. তাহলে এগুলো বেসিক ভ্যারিয়েবল, এগুলো নন বেসিক ভ্যারিয়েবল। আগের ক্লাসে কিন্তু আমি এগুলো সব বুঝিয়েছি। ব্যাস, এবার আমার কাজ হচ্ছে টেবিলটুকু বানানো। আমি এগুলো মুছলাম, টেবিল বানাতে হবে আমাকে। সঞ্জিত অঙ্কটা টু ভ্যারিয়েবল নিয়েছিলাম, এমনিতেই দেখছো টু ভ্যারিয়েবল নেওয়া মানে কটা ভ্যারিয়েবল চলে এসছে সঞ্জিত? 6টা, এই জন্যই ছোট নিয়েছিলাম। যাই হোক, যত ইকুয়েশন বেশি দেবে, ইনিশিয়াল বেসিক, আর্টিফিশিয়ালটা আনা হয়েছে শুধু ইনিশিয়াল বেসিক ফিজিওশনটা খোঁজার জন্য। যদি কোনো অঙ্কতে, মাথায় রাখো, যদি কোনো অঙ্কতে আর্টিফিশিয়াল, এমন অঙ্ক দেওয়া আছে আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল লাগছে না, অথচ ইনিশিয়াল বেসিক ফিজিওশন পেয়ে যাচ্ছ, তাহলে আমি তোমারটাও অ্যাকসেপ্ট করে নেব। সঞ্জিত কি কথাটা বললাম বুঝতে পারলে? সঞ্জিত, এমন কোন অঙ্ক হয়তো কম্বিনেশন আছে আর্টিফিশিয়াল দরকার পড়ছে না, ইনিশিয়াল বেসিক ফিজিওশন সলিউশন হয়ে আছে, অঙ্ক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বাট আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল যদি নাও, মানে ইন জেনারেল আমরা এত কেন খুঁজবো? আমার যদি পার্টিকুলার একটা নিয়ম শিখছি, আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল নিলে চিরকাল ইনিশিয়াল বেসিক ফিজিওশন সলিউশন পেয়ে যায়, তো আমার দরকার কি? পরীক্ষাতে একটা দুটো 10 ইয়ার্সের অঙ্ক আছে আমি দেখেছি যে উইথাউট ইউজিং আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল সলভ দ্য গিভেন এলপিপি, এরকমও তোমাকে দিয়ে দেয়, যেখানে সারপ্লাস ভ্যারিয়েবল প্রেজেন্ট থাকবে কিন্তু আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল দরকার পড়বে না। তোমাকে আমি একটা অঙ্ক করাবো এরকম। সঞ্জিত, ঋত্বিক, সম্ভবত কি বললাম বুঝতে পারলে? যে সবসময় আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল দরকার পড়বে এমন কথা নয়। বলো বলো। হ্যাঁ আছে, একটা অঙ্ক আছে তো, আছে আছে, ইনিশিয়াল বেসিক ফিজিওশন পেয়ে গেলেই হলো। তুমি ওই প্রবলেমটাকে আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল দিয়েও করতে পারবে, বাট ডিপেন্ড করছে অঙ্কগুলোর কম্বিনেশন কিরকম আছে, কিরকম x1 x2 দিয়ে ইকুয়েশন গুলো কিরকম আছে, সেগুলোর উপর ডিপেন্ড করবে। আসবো আসবো, আস্তে আস্তে আসবো, আপাতত যেটা করছো করো। ম্যাক্স জেড ইকুয়াল টু এটা টেবিল বানাও, টেবিল বানিয়ে আমাকে সলভটুকু করো। একই রকম ক্যালকুলেশন, সবকিছু একই। অঙ্কটার প্যারালালি আমি তোমাকে ওই কেস 1 কেস 2 কেস 3 টা সম্বন্ধে বোঝাবো। আপাতত টেবিল বানাও যেভাবে আমরা টেবিল বানানো শিখেছি। 3খানা টেবিল আসবে। যে টেবিলটা নিজে বানাও। সিবি 3টে আসবে, একটু ছোট ছোট করে লেখা যাক। বি এক্স বি, খালি বি থাকবে এটা। সিজে 6টা আসবে কিন্তু সে মতো লিখবে। A1 A2 A3 A4 A5 আর A6 এটা। আচ্ছা, এবার একটু আস্তে আস্তে আসি। সিজে কি প্রথম থেকে তোমাকে শিখেছি। সিজে কি? ম্যাক্স জেড ড্যাশ, যেটা ম্যাক্স জেড ড্যাশে ওই x1 x2 x3 x4 x5 x6 এর কোএফিসিয়েন্ট গুলোকে আমরা লিখে যাই। তো আমার মনে হচ্ছিল এটা ছিল 2 -3 0 0 0 আর মনে হয় -m ছিল, দেখে নিতে পারো। আচ্ছা সিবি কি আছে ঋত্বিক? সিবি কোনগুলো বলেছি ঋত্বিক? সিবি ডেফিনেশন কি ছিল? ম্যাক্স জেটে যেসব বেসিক ভেক্টর বা বেসিক ভ্যারিয়েবল, বলো বেসিক ভ্যারিয়েবলগুলোর কোএফিসিয়েন্ট। আমার বেসিক ভ্যারিয়েবল কি কি চুজ করা ছিল বলো তো? বেসিক ভ্যারিয়েবল কি কি চুজ করা ছিল? x3 ছিল, আর কত x4 ছিল, আর হচ্ছে x6 ছিল। এই জন্য আমি বলে দিই বেসিক ভ্যারিয়েবল কোনগুলো সেগুলো মেনশন থাকলে সিবিটা নিয়ে তোমার কোনো গন্ডগোল হবে না। তো আলটিমেট 0 0 আর কত -m, হ্যাঁ কি না দেখো তো? দেখো সিবি হচ্ছে ম্যাক্স জেড ড্যাশ ফাংশনে বেসিক ভ্যারিয়েবলগুলোর কোএফিসিয়েন্ট।
আচ্ছা বি করেসপন্ডিং তাহলে এগুলো কত থাকবে ভেক্টর গুলো, এটা A3 থাকবে, A4 থাকবে, আর নিশ্চয়ই A5 থাকবে, A6 থাকবে এটা। আচ্ছা এদিকে থাকবে কত x3 x4 আর কত x6 এটা। আচ্ছা বি তো আমাদের দেওয়াই ছিল, বি কত ছিল 246 আর 32, 246 আর কত 32। এবার A1 A2 A3 টাকে ফর্ম করে ফেলো। নিজে টেবিল বানাও, টেবিলের কোনো ব্যাপার নয়, একই টেবিল থাকবে, একই কনসেপ্ট থাকবে। -1 ইকুয়েশন গুলো নেই, -1 1 তিনটে 0 0 0, না ভুল করলাম মনে হয়, 1 থেকে 1 -1 আবার 1 মনে হয় আছে, দেখো তো 0 0 0 এটা। আচ্ছা তারপরে থাকবে তোমার 5 5 4 0 1 0 0 এটা। আচ্ছা তারপর এটা থাকবে কত 7 2 0 0 -1 1 এটা। দেখো একটু আমি একটা কথা তখনও বলেছিলাম যে বেসিক ভেক্টরগুলো করেসপন্ডিং যে ম্যাট্রিক্সটা পাই সেটা অলওয়েজ আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। একটু ভেবে দেখো তো এটা আর এটা মিলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিচ্ছে কিনা, জাস্ট মনে মনে ভাবো, এইটা আছে আর এদিকে এটা আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স দিচ্ছে কিনা 1 0 0 0 1 0 0 0 1 দিচ্ছে ঋত্বিক। বেসিক ভেক্টরগুলোর করেসপন্ডিং যে ম্যাট্রিক্সটা পাবে সেটা অলওয়েজ আইডেন্টিটি ম্যাট্রিক্স দেবেই, সাজালে আসবেই। দেখো এই তো বেসিক ভেক্টর ছিল কোনগুলো A3 A4 ছিল, আর এদিকে কোনটা ছিল A6, দেখো তাহলে এই দুটো আর এই দুটো কলম আর এই দুটো কলমকে ম্যাট্রিক্সে ভাবো, ওটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবেই। তো যাই হোক এবার আমি ক্যালকুলেট করব ZJ মাইনাস CJ কম্পোনেন্ট গুলো, আমাকে ঝটফট করে বলো। ও নিশ্চয়ই এম দিয়ে আসুক, আসুক এম দিয়ে আসুক, এম তো মাইনাস, আচ্ছা ZJ মাইনাস CJ -7 m মাইনাস কত 2 এটা, পরে 3 - 2m, তারপর এটা 0, তারপর এটা 0, তারপর এটা 0 না m m, তারপর এটা 0। আচ্ছা আমাকে বল এবার মোস্ট নেগেটিভ খুঁজতে হচ্ছে, m যদি লার্জ নাম্বার তাহলে এইটা মোস্ট নেগেটিভ না এটার মোস্ট নেগেটিভ, প্রথমেরটা এই m লার্জ -7m, তার মানে এইটা হচ্ছে এন্টারিং ভেক্টর। আগের নিয়ম অনুযায়ী ডিপার্টিং ভেক্টর আমি খুঁজবো, মানে এই A1টা এন্টারিং ভেক্টর হয়ে যাবে বা এই কলমটা কি কলম হয়ে যাবে। এবার আমাকে কি রো খুঁজতে হবে, একই কনসেপ্ট 2/1 46/5 32/7, অনলি এখানে কিন্তু পজিটিভ এলিমেন্ট গুলো দিয়ে ভাগ করতে হয়, জিরো ফিরো দিয়ে ভাগ করা যাবে না, নেগেটিভ দিয়ে ভাগ করা যাবে না, অনলি পজিটিভ এলিমেন্ট গুলো দিয়ে করেসপন্ডিং বি গুলো দিয়ে ভাগ করতে হয়। অতএব এখানে সব পজিটিভ আছে, বলো কোনটার জন্য মোস্ট নেগেটিভ দিচ্ছে, এইটার জন্য দিচ্ছে মনে হয় না, মানে তোমার হচ্ছে মিনিমাম এটার জন্য দিচ্ছে, দেখো 2/1 এটা, তার মানে এইটা হচ্ছে কি রো, আর চাইলে এখানে ছোট্ট করে একটু কি কলম দিয়ে দিতে পারো, ব্যাস কি রো কি কলম খোঁজা হয়ে গেছে, মানে আমি নেক্সট টেবিলে চলে যেতে পারবো। নেক্সট টেবিলে ফর্ম করার আগে সব সময় কোনটা এন্টারিং ভেক্টর কোনটা ডিপার্টিং ভেক্টর সেটুকু আগে এখানে ব্যালেন্স করে ফেলবে। আমি দেখতে পাচ্ছি A1টা এন্টারিং আর A3টা ডিপার্টিং, তার মানে নেক্সট টেবিলে A3 জায়গাতে কত বসবে ঋত্বিক, জাস্ট A1, আর যা কিছু আছে দেখো তো ঠিকঠাক লিখলাম কিনা, দেখো A1টা এন্টারিং ভেক্টর ছিল, মানে কি কলমের করেসপন্ডিং ভেক্টরটাকে এন্টারিং ভেক্টর বলি, হ্যাঁ, আর এদিকে দেখো কি রোর করেসপন্ডিং ভেক্টর আছে A3, তার মানে A3টাকে তাড়াবো A1টা আনবো, এনেছি। তো সেই মতো আমাকে কিন্তু এখানে একটু ব্যালেন্স করে ফেলতে হবে। তো A4 এর কোনো চেঞ্জ নাই,
জিরো। A6 এর কোনো চেঞ্জ নাই, -m। বাট A1 এর করেসপন্ডিং ওখানে কত ভ্যালু ছিল? এই যে A1 এর করেসপন্ডিং কত ভ্যালু ছিল? 2 ছিল, 2 লিখেছি। ব্যাস, আর কিছু কাজ নেই। এটা থাকবে তাহলে x1 x4 আর কত x6। এবার আমাকে সেই আগের মতো এই এলিমেন্ট গুলো ক্যালকুলেট করতে হবে। ঝটপট করে আমাকে বলো, নাহলে আমি বসিয়ে দেবো দেখে দেখে। ঝটপট করে বলো। আচ্ছা, কি রোটা কোনটা গো? কি এলিমেন্ট কোনটা? এটা বক্স করে দেবে। 1, তার মানে এটার কোনো চেঞ্জ হবে না, তাই তো? 2 1 -1 1 0 0 0। ঝটপট করে এগুলো বলো, শিখে ফেলেছো যখন অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় সবসময় এটা করে নেবে। R2 ড্যাশ মানে R2 মাইনাস, দেখো R2 ড্যাশ মানে নতুন R2, এটা সমান আগের R1 আর আগের R2 মানে এই পজিশন আসবে। R2 মাইনাস এইটা আসবে 5 ইন্টু R2 ড্যাশ। এইটা করে ফেললেও খুব সোজা হয়ে যাবে। R2 ড্যাশ মানে নতুন R2, সেটা কত হবে? আগের R2 এর করেসপন্ডিং এলিমেন্টগুলো বাদ যাবে। R2 মাইনাস এই যে 5টা সবসময় ফিক্স থাকবে ইন্টু R2 না R1 গো? দেখো তো, এইটা নিলে চলে R1 ড্যাশ। R2 ড্যাশ সমান R2 মাইনাস 5 ইন্টু R1 ড্যাশ, যেটা পাবে প্রথম, এটা প্রথম পেয়েছো। এই প্রপার্টি নিয়ে, এটার হেল্প নিয়ে আমাকে বলো, এলিমেন্ট গুলো ঝটপট করে বলে যাও। কেউ এটা করো, আর কেউ একজন এইগুলো করো, নিচেরটা করো। কত? বলো বলো। 36 6 0। হ্যাঁ, এটা কত? আচ্ছা, তুমি এটা আগে বলো, এইভাবে বলো আগে। এইভাবে করো, এইভাবে করো। বলো। 36 0 9 -5 1 0 0। এটা পরেরটা বলো। 18 0 9 -7 0 -1 1 1। এটা ব্যাস, কমপ্লিট করো। জেড জে মাইনাস সি জে কমপ্লিট করো।
কত বলো? এটা 0, তারপরে 1 মাইনাস 9m, তারপরে 2 প্লাস 7m, তারপরে 0m 0। আচ্ছা, সুন্দর। দেখো সেই মোস্ট নেগেটিভ, মানে আমার এগুলো স্টপ করবো যদি জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়। এই যে এগুলো সব নেগেটিভ অবস্থায় আছে, কিন্তু মোস্ট নেগেটিভ, একটাই মোস্ট নেগেটিভ আছে এখানে, এটা। তার মানে এক্ষেত্রেও আবার কি কলম কোনটা হয়ে যাচ্ছে বলতো, মানে তোমার কলম কোনটা হয়ে যাচ্ছে, কি কলমটা হচ্ছে এইটা এইটা এটা এটা। আর কি রো আবার আমাকে খুঁজতে হবে বলো? কি রো খোঁজার জন্য নিশ্চয়ই এই -1 দিয়ে 2 কে ভাগ করা যাবে না। আমি অন্যই বলেছি পজিটিভ এলিমেন্ট গুলো দিয়ে এগুলোকে ভাগ করা যায়। 36/9 আর 18/9 কোনটার জন্য মিনিমাম এসছে? নিশ্চয়ই থার্ড রোটার জন্য মিনিমাম এসছে। হ্যাঁ, 18/9, তার মানে এইটাকে করে দাও কত? কি কলম। আর এটা চাইলে একটু জায়গা লিখে ফেলো কি রো। ব্যাস, কি কলম কি রো খোঁজার উদ্দেশ্য হচ্ছে নেক্সট টেবিলে আমাকে টেবিল বানাতে গেলে এগুলো লাগবে। আচ্ছা, বলো আমাকে তাহলে নেক্সট টেবিলে ঠিক A2টা হয়ে যাবে এন্টারিং ভেক্টর আর A6টা হয়ে যাবে ডিপার্টিং ভেক্টর। তার মানে আমি ঠিক এই জায়গাতে A6 এর জায়গাতে কত লিখে ফেলবো বলো তো? A2। আর এদিকে A4 ফিক্সড আছে, A4 থাকবে, আর A1 এগুলো থাকবে। দেখো আবার বলি, যেহেতু A6টা ডিপার্টিং ভেক্টর হয়ে গেছে আর A2টা এন্টারিং ভেক্টর হয়ে গেছে, তাহলে সেকেন্ড টেবিলে যেখানে A6 ছিল সেখানে A2 বসাবে আর বাকিগুলো ফিক্সড রাখবে। তো সেই মতো এগুলো আমি চেঞ্জও করব, x1 x4 আর x2। তো ওগুলো তো চেঞ্জ হবেই। এবার এগুলো বলো, A1 এর করেসপন্ডিং তো 2 ছিল, 2 থাকবে। A4 এর করেসপন্ডিং 0 ছিল। A2 এর করেসপন্ডিং কত ছিল? A2 এর করেসপন্ডিং কত ছিল? একেবারে এদিকে দেখতে হয়, -3। এবার বলো আমাকে ভ্যালুগুলো কত দেবে এক এক করে, কত দেবে বলো? আচ্ছা, কি কলম কি এলিমেন্টটা খুঁজে ফেলতে হবে, বক্স করে দেবে, ঝটপট করে বলে ফেলো। এই তো এটা দিন, 2 0 1 -7/9 আর হচ্ছে 0 -1/9 আর 1/9। এই দুটো ঝটপট করে বলো। বলো বলো। 4 18, এটা মনে হয় 1 0 থাকবে, মিলিয়ে নাও তো। 2/9 2 থাকবে, 0 1 0 থাকবে, ভুল হলেও হতে পারে। -1/9 1 থাকবে, আর 1/9 -1 এটা থাকবে মনে হয়। দেখো কি দেয় তোমাদের। এটা কি দিয়েছে?
বলো বলো বলো। আচ্ছা করো। বোর্ডটা কি দেখা যাচ্ছে না? এর উপর তুলে দিলাম, দেখ। আচ্ছা, এবার জেড জে মাইনাস সি যেটা বলো, একটু ঝটপট করে বলো। 0 0 25/9 0 1/9 কত? আমি একটু পজিশন গুলো ভুল বসিয়েছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা তো নয়, এইখান থেকে। আচ্ছা 0 বলো। 0 25/9 0 1/9, তারপরে তাই কি মাইনাস চলে আসবে কি করে? প্লাস কত দিয়েছে? দেখে নাও না। 2/9 মাইনাস 3/9 মানে -1/3, আর প্লাস এম এম একটা এম -1/9, এটা এটা এবার আচ্ছা, এই সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ এটা দেখে কি মনে হচ্ছে? এম লার্জ নাম্বার, তাহলে মাস্ট বি এটা কি দেবে? পজিটিভই দেবে, কেউ নেগেটিভ এখানে ভেবো না। এম কিন্তু খুব যত তুমি লার্জ ভাবতে পারো তার থেকেও লার্জ, অলওয়েজ এটা পজিটিভ। আরো একটা কথা আমি বলবো, একটু পরে বলবো। অ্যাকচুয়ালি এই কলমটা নেওয়ার কোনো দরকার পড়বে না, এই কলমটা হিসেবই করবে না, সেটা পরে আমি বলবো, নোটেও লেখা আছে। বাট প্রথমে আমি বলিনি ইচ্ছে করি, কারণ একটা সিরিয়ালিটি মেনটেন থাকবে। বলো তাহলে এই কোন টেবিলটা তাহলে অপটিমাল টেবিল কোনটা? এটাই কিন্তু অপটিমাল টেবিল, কারণ এখানে দেখো জেড জে মাইনাস সি জে সব গ্রেটার অর ইকুয়াল টু 0 চলে এসেছে। কনক্লুশনটা নাও, লেখো উই সি দ্যাট ইন দ্য লাস্ট টেবিল, লেখো উই সি ইন দ্য লাস্ট টেবিল জেড জে মাইনাস সি জে, we see in the last table zj minus cj greater or equal to কত? we see in the last table zj minus cj greater or equal to কত? 0 for all j, for all j। লেখো so the optimal solution has been reached, so the optimal solution has been reached, full stop দিয়ে লেখো। again লেখো again since in the optimal table, optimal table মানে লাস্ট টেবিলটা অপটিমাল টেবিল, যেখানে জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0 আসবে ওই টেবিলটাকেই বলছে অপটিমাল টেবিল। এগুলো অপটিমাল টেবিল নয়, লাস্ট টেবিলটা অপটিমাল টেবিল। লেখো কনক্লুশনটা দিচ্ছি, লেখো হিয়ার উই সি, লেখো ইন দ্য লাস্ট টেবিল উই সি দ্যাট, in the last table we see that zj minus cj, zj minus cj greater or equal to কত? 0 for all j, so the optimal solution has been reached, so the optimal solution has been reached। তারপরে বললাম again since in the optimal table, again since in the optimal table কমাতে লেখো we see that, কমাতে লেখো we see that there is no artificial variable, there is no artificial variable is present, বা artificial variable is not present। again we see that, again we see that লেখো artificial variable is not present, again we see that the artificial variable is not present, full stop দিয়ে লেখো। show লেখো show the given problem has a solution, so the given problem has a solution। এই কথাগুলো মানে আমি বোঝাবোই কেস 1 কেস 2 কেস 3 ব্যাপারগুলো এবার বোঝাবো। show the given problem has a
সলিউশন লেখো হুইচ ইজ, দেখো x1 হুইচ ইজ নিশ্চয়ই x1 ইকুয়াল টু 4। অঙ্কের মধ্যে কি কি ভ্যারিয়েবল ছিল গো? অঙ্কের মধ্যে ছিল x4 ছিল না, x1 x2 ছিল, x4 এর কোনো প্রশ্নই নেই। আর x2 ইকুয়াল টু কত? 2। x1 ইকুয়াল টু 4 আর x2 ইকুয়াল টু কত? 2। লেখো এন্ড ম্যাক্স জেড ইকুয়াল টু, বসিয়ে দাও ম্যাক্স জেড ইকুয়াল টু ওই মেন যেটা ছিল 8 - 6 মনে হয় 2। and max z equal to 8 - 6 কত? 2। হ্যাঁ বলো কি দরকার? আমাদের অরিজিনাল প্রবলেমে কি ছিল? অরিজিনাল প্রবলেমে কি কি ভ্যারিয়েবল ছিল সঞ্জিত? তাহলে x1 x2 টাই লিখবে, আর তোমার দরকারই নেই। লিখলে লেখো, যেগুলো নেই সেগুলো জিরো লেখো, তাতে কি ফায়দা আছে? আচ্ছা এবার আমি কেস 1 কেস 2 এগুলো একটু বোঝাচ্ছি। দেখো এখন এই যে কেস 1 কেস 2 আগের দিন আমি যেটা পিডিএফ পাঠিয়েছি দুটো পেজে, সব সময় যে এইখানে জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0 চলে এলো মানে অপটিমাল সলিউশন চলে আসবে তা নয়। আবার বলি, জেড জে মাইনাস সি জে এইখানে গ্রেটার অর ইকুয়াল টু 0 চলে এলো তার মানেই যে অপটিমাল সলিউশন পাবে এমনটা নয়। কেস 1 এ কি বলেছে দেখো, কেস 1 এ আগে একটা কথা লেখা আছে, ইন দা অপটিমাল, নোট বের করো, ইন দা অপটিমাল টেবিল, এটা অপটিমাল টেবিল, কিন্তু এটা অপটিমাল টেবিল, এটা অপটিমাল টেবিল, 3 কেস মে অ্যারাইজ, অপটিমাল টেবিলে 3টে কেস ঘটতে পারে। একটা কেস কি? নো আর্টিফিশিয়াল ভেক্টর প্রেজেন্ট ইন দা বেসিস, মানে এইগুলো হচ্ছে বেসিস ভেক্টর, এখানে আছে, এইখানে এইখানে কোনো আর্টিফিশিয়াল ভেক্টর প্রেজেন্ট হবে না। আমার কিন্তু এটাই আছে, নো আর্টিফিশিয়াল ভেক্টর প্রেজেন্ট ইন দা বেসিস। দেখো এখানে মানে এইখানে যেগুলো আসবে কোনো আর্টিফিশিয়াল ভেক্টর থাকবে না, no artificial vector present in the basis. In this situation we get an optimal